রেকর্ড অন করলাম। ওকে, আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটার নাম হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন বলতে আসলে আমরা কি বুঝি? কেউ আমাকে বলতে পারবা? আসলে তোমাদের বোঝার কথাও না। তো দ্রাবক নিষ্কাশন বলতে আমরা যেটা বুঝি, মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে। কেমন? মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে। এই যে এখানে একটা দ্রবণ আছে। তো এই দ্রবণে কি থাকবে? একটা দ্রাবক থাকবে আর একটা কি থাকবে? দ্রব থাকবে, তাই না? মনে করো এই যে তরল জিনিসটা হচ্ছে দ্রাবক এবং এর মধ্যে কি আছে? কিছু পরিমাণ দ্রব আছে। এখন দ্রাবক নিষ্কাশন মানে এই যে দ্রবগুলা আছে এই দ্রবগুলা থেকে দ্রাবকগুলাকে সরায়ে দ্রাবকটাকে ব্যবহার উপযোগী করে আনা। মানে তুমি এই যে দ্রবণটা আছে এই দ্রবণ থেকে কি করবা? এই দ্রবণ থেকে যে বিশুদ্ধ দ্রাবকটা আছে এই দ্রাবকটাকে আলাদা করে ফেলবা। ঠিক আছে? আলাদা করে ফেলবা। এখন বলো তো এই বিশুদ্ধ দ্রাবকটাকে আলাদা করতে হলে তোমার কি করা লাগবে? এই দ্রবগুলাকে আলাদা করে ফেলতে হবে, তাই না? তাই না? জি ভাইয়া। অবশ্যই তাই। তো তুমি যদি দ্রাবকগুলাকে আলাদা করতে চাও বা দ্রাবকে নিষ্কাশন করতে চাও, তোমার মেইনলি করতে কি হচ্ছে বলো তো? দ্রবগুলাকে আলাদা করে ফেলতে হইতেছে। এখন ২ ধরনের দ্রাবক নিষ্কাশন আছে। একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে দ্রাবক নিষ্কাশন, আরেকটা হচ্ছে কঠিন পদার্থ থেকে দ্রাবক নিষ্কাশন, যেটাকে আবার সক্সলেট নিষ্কাশন বলা হয়। তো কঠিন পদার্থ থেকে নিষ্কাশন বা সক্সলেট নিষ্কাশন থেকে বইয়ে খুব বেশি জিনিসপত্র বলা নাই বা ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই। আমরা মেইনলি পড়াশোনা করব হচ্ছে জলীয় দ্রবণ থেকে দ্রাবক নিষ্কাশন। আর ওই সক্সলেট নিষ্কাশন যেটা সেটা তোমরা একটু বই থেকে রিডিং করে নিবা। এখন দেখো আ দ্রাবক নিষ্কাশনের শুরুতে চলো আমরা একটা কাহিনী জেনে আসি। মনে করো আ আজকে কারা কে আছে দেখি তো কোন পোলাপান আছে। মনে করো ফাহিম, ঠিক আছে? মনে করো ফাহিম আ শবে কদরের রাতে মসজিদে গেল। তো ফাহিম ওরা তো শবে কদরের রাতে ইবাদতের জন্য মসজিদে যাবে না। যাবে হচ্ছে ওই তবারক দিবে, তবারক খাওয়ার জন্য। তাই না ফাহিম? হ্যাঁ? ওই আইরে তবারক ভাইয়া। তবারক খাইতে যাবে মসজিদে। তো দেখো, তো ওই আলোচনা শেষে দীর্ঘ ইসলামিক আলোচনা শেষে ওই দরজার মানে বাইরে একটা মানুষ হচ্ছে তবারক বিতরণ করতেছে। ঠিক আছে? তো কোনো নিয়ম কানুন কিছু নাই। এই যে বড় একটা তবারকের ঝুড়ি দিয়ে তবারক বিতরণ করতেছে। ঠিক আছে? তো সে যেহেতু তবারক বিতরণ করতেছে এখন বাকি যে মানুষগুলা আছে তার চারপাশে ছড়ায় ছিটায় একদম অবস্থা খারাপ করে ফেলবে না? সবগুলা মানুষ কি বলতো যে তবারক দিচ্ছে তার চারপাশে চলে আসবে, তাই না? এই তার পাশে চারপাশে চলে আসবে না সব মানুষ? জি ফাহিমের মতো ভাইয়া। যারা ছিল সবাই কিন্তু এখানে চলে আসবে। এখন এই মানুষগুলাকে এই যে তবারক বিতরণকারী এর থেকে দূরে সরানোর কি উপায় আছে বলতো? তুমি যেটা করতে পারো আরো একজন মানুষকে নিযুক্ত করতে পারো যে কি করবে? তবারক দিবে। তাই না? তাই না? আরো একজন মানুষকে তুমি নিযুক্ত করতে পারো যে হচ্ছে তবারক দিবে। এখন কি হবে বলতো? এখান থেকে কিছু মানুষ তবারক নিতে এখানে চলে যাবে। মনে করো এই যে মনে করো কাইফ চলে গেল। তো কাইফ এখানে চলে গেল। আবার মনে করো এখান থেকে আরো কয়েকজন চলে যাবে। এখানে চলে গেল। আবার মনে করো এও চলে গেল তবারক নিতে নতুন জায়গায়। ঠিক আছে? নতুন জায়গায়। তো এভাবে কি হইলো বলতো? ১ম জনের উপরে যে মানুষের প্রেশার ওই প্রেশারটা কমে গেছে না? কমে গেছে জি না? ভাইয়া। কমে গেছে কিন্তু। তো দ্রাবক নিষ্কাশনের যে ঘটনাটা এটা কিন্তু সেম এরকমই। তোমার কাছে ১ম এ একটা দ্রাবকে কিছু পরিমাণ দ্রব্য থাকে। ঠিক আছে? মনে করো তোমার কাছে কি থাকবে? একটা দ্রাবকে কিছু পরিমাণ দ্রব্য আছে। মনে করো এই দ্রাবকটা হচ্ছে পানি। এটা কি বলতো? এই দ্রাবকটা হচ্ছে পানি। এই পানিতে দ্রব্য হিসেবে মনে করো কিছু পরিমাণ আয়োডিন আছে। কি আছে বলতো? দ্রব্য হিসেবে কিছু পরিমাণ আয়োডিন আছে এবং আয়োডিন গুলা কি বলতো? সম্পূর্ণভাবে পানিতে দ্রবণীয়। তুমি কি করবা? পানির সাথে মিশে না এরকম আরেকটা নতুন দ্রাবক এড করবা। কি করবা বলতো? পানির সাথে মিশে না এরকম আরেকটা কি করবা? নতুন দ্রাবক এখানে কি করবা? এড করবা। এড করে ঝাঁকাবা। এখন আয়োডিন কি বলতো? আয়োডিন পানি এবং নতুন দ্রাবক ২ টাতেই দ্রবীভূত হইতে হবে। এখন নতুন দ্রাবক আয়োডিন পাইছে। এর জন্য কি বলতো? এখান থেকে অনেকগুলা আয়োডিন পানি থেকে কি নতুন দ্রাবকে চলে যাবে না? এই পানি থেকে নতুন দ্রাবকে চলে যাবে না? অনেকগুলা আয়োডিন? জি ভাইয়া। অনেকগুলা কিন্তু চলে যাবে। এখন আমাদের উদ্দেশ্য কি? পানিকে বিশুদ্ধ করা, তাই না? তাহলে বলো পানি থেকে আমরা কিছু পরিমাণ দ্রব্যকে পাঠায় দিতে পারছি না?
এই পারছি না? জি ভাইয়া। পারছি কিন্তু। তাহলে আমাদের যে পানি বা দ্রাবকটা ছিল সেটা কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে বিশুদ্ধ হয়ে গেছে। এখন আমরা যদি এই যে তুলনামূলকভাবে বিশুদ্ধ পানিটাকে নিয়ে সেইম প্রসেস আবার ঘটাই। সেইম প্রসেস কি করি? আবার ঘটাই। এখানে কি আছে? ৩ টা আছে মনে করো। এবার তুমি কি করলা? আরো ভাইয়া, এখানে নতুন দ্রাবক দিলা। কেমন? আরো ওই কি যে করলা? নতুন দ্রাবক যে দিতেছেন ওগুলা পানির সাথে মিশবে না? না মিশবে না। অমিশ্রণীয় হইতে হবে। ঠিক আছে? অমিশ্রণীয় হইতে হবে। তো নতুন দ্রাবক আবার দিলাম। তাহলে কি হবে বলতো? এই ৩ টা আয়োডিনের মধ্যে আরো কিছু আয়োডিন চলে যাবে নতুন দ্রাবকে। এভাবে কি হবে বলতো? আমাদের যে পানিটা আছে বা পুরনো যে আ দ্রাবকটা আছে ওইটা কি হয়ে যাবে বলতো? বিশুদ্ধ হয়ে যাবে না? এই হয়ে যাবে না? জি ভাইয়া। তাহলে তোমরা তাবারক হুম। বিতরণের ঘটনাটা মনে রাখবা। আর কি হয়ে যাবে? তোমাদের দ্রাবক নিষ্কাশনের যে কনসেপ্টটা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা এবার অফিসিয়ালি শিখি। ঠিক আছে? আমরা এবার অফিসিয়ালি ভাইয়া শিখি। কমপক্ষে কতবার নতুন দ্রাবক যোগ করতে হবে? কমপক্ষে কতবার? এখন ৩-৪ বার করলেই তোমার 99% এর বেশি হয়ে যায়। ঠিক আছে? ৩-৪ বার আচ্ছা। করলেই তোমার 99% এর বেশি বিশুদ্ধ হয়ে যায়। তো ৩-৪ বার করলেই হয়ে যায়। এত বেশি করা লাগে না। আচ্ছা। তাহলে চলো আমরা এবার কি করি? আমরা এবার অফিসিয়াল শিখি। তো এটা হচ্ছে আমাদের তবারক বিতরণের ঘটনা। তাবারক বিতরণ। আর এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আবার দ্রাবক নিষ্কাশন কয় প্রকার বলছিলাম? ২ প্রকার। একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে আরেকটা হচ্ছে কঠিন পদার্থ থেকে। এটা আবার সফট সিল্ক নিষ্কাশন বলে থাকি। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা অফিসিয়ালি শিখি। তো মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে। তোমার কাছে কি আছে? একটা দ্রবণ আছে। তো এই দ্রবণে তোমার কাছে কি আছে? দ্রাবক আছে। তো যে দ্রাবকটা আছে, ওই দ্রাবকের আয়তন হচ্ছে মনে করো ভি লিটার। কেমন? যে দ্রাবকটা আছে বা হ্যাঁ, যে দ্রাবকটা আছে না এই দ্রাবকের আয়তন মনে করো ভি লিটার। দ্রাবকের আয়তন কত? ভি লিটার না, ভি মিলিলিটার। এবং এই দ্রাবকে কিছু পরিমাণ দ্রব আছে। ঠিক আছে? কি আছে? এই দ্রাবকে কিছু পরিমাণ দ্রব আছে। তো প্রাথমিকভাবে এই দ্রবের ভর হচ্ছে এক্স নট গ্রাম। ঠিক আছে? এক্স নট গ্রাম। এখন বলো তো তাহলে এখানে যে দ্রবণটা উৎপন্ন হইলো এই দ্রবণের ঘনমাত্রা আমরা কি বলতে পারি? ভর বাই আয়তন। এর বি হ্যাঁ, এক্স, এক্স নট ও বাই ভি। সরি, এক্স বাই গ্রাম পার বি। মিলিলিটার বলতে পারি? গ্রাম পার মিলিলিটার কি একটা ইয়ের একক না? ঘনমাত্রার একক না? গ্রাম পার মিলিলিটারও কিন্তু জি ভাইয়া। একটা ঘনমাত্রার একক। তাহলে এই যে দ্রবণটা উৎপন্ন হইলো প্রাথমিকভাবে এই দ্রবণের ঘনমাত্রা আমরা কি লিখতে পারি? এক্স নট বাই ভি গ্রাম পার মিলিলিটার কিন্তু লিখতে পারি। কেমন? যেহেতু গ্রাম পার মিলিলিটারও ঘনমাত্রা প্রকাশের একটা একক, গ্রাম পার লিটারের মতোই। আচ্ছা, তাহলে তোমার কাছে প্রাথমিক একটা দ্রবণ আছে যেখানে কি বলতো যেটার আয়তন হচ্ছে ভি মিলিলিটার এবং কি বলতো যেটাতে এক্স নট গ্রাম হচ্ছে দ্রবীভূত অবস্থায় আছে। এখন তুমি কি করবা? এখান থেকে যে ভি মিলিলিটার দ্রাবক আছে বা যে দ্রাবকটা আছে ওই দ্রাবকটাকে বিশুদ্ধ করে বের করে ফেলবা। কেমন? এই দ্রাবকটাকে কি করবা? বিশুদ্ধ করে বের করে ফেলবা। এখন বিশুদ্ধ করার জন্য কি করা লাগবে? তোমার যে দ্রবগুলা আছে ওই দ্রবগুলাকে দূরে সরাইতে হবে বা এখান থেকে সরাই ফেলতে হবে। তাই না? রাইট, সরাই ফেলতে হবে। এখন তুমি এর জন্য কি করবা? তুমি এর জন্য একটা বুলেট নিবা। কি করবা? বুলেট নিবা। তো কলাম বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফির সাথে এটার কিন্তু খুব ভালো একটা মিল আছে। তাহলে চলো আমরা একটা বুলেট নিয়ে ফেলি। তো নিয়ে ফেললাম, এটা হচ্ছে আমাদের সে বুলেট মহাশয়। কালনী। হুইট। এই হচ্ছে আমাদের বুলেট মহাশয়। এই হচ্ছে আমাদের বুলেট মহাশয়। এই হচ্ছে তার ছিদ্র। ঠিক আছে? এই হচ্ছে তার স্টপ কর্ক।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আঁকায় ফেলো, সুন্দরভাবে আঁকায় ফেলবা। কেমন? এটা হচ্ছে তো স্টপ কর্ক। তো তুমি কি করবা? এই দ্রবণটাকে কি করবা? এখানে নিয়ে নিবা। ঠিক আছে? এই দ্রবণটাকে তুমি এখানে নিয়ে নিলা, তাহলে দ্রবণটা হয়ে গেল এই যে। তাহলে এই দ্রবণে দ্রাবকের আয়তন কতটুকু? ভি মিলিলিটার। এবং এখানে প্রাথমিক অবস্থায় দ্রব কতটুকু আছে? এক্স নট গ্রাম। কেমন? প্রাথমিক অবস্থায় দ্রব আছে এক্স নট গ্রাম। এখন তুমি কি করলা? এখানে নতুন আরেকটা দ্রাবক অ্যাড করে দিলা, যে দ্রাবকটা কি বলতো? প্রাথমিক যে দ্রাবক সেটার সাথে মিশ্রিত হয় না, অমিশ্রণীয় দ্রাবক একটা অ্যাড করে দিলা। আহা, আচ্ছা। তো তুমি কি করলা? একটা অমিশ্রণীয় দ্রাবক কি করে দিলা? এখানে অ্যাড করে দিলা। এই যে দ্রব ছিল কিছু পরিমাণ এখানে। দ্রবের ভর কতটুকু বলতো? এক্স নট গ্রাম। দ্রবের ভর এক্স নট গ্রাম। এখন তুমি কি করলা? অমিশ্রণীয় একটা দ্রাবক অ্যাড করে দিলা। অ্যাড করে কি করলা বলতো? অ্যাড করে ঝাঁকাইলা। মনে করো যে দ্রাবকটা দিলা, নতুন দ্রাবকটা দিলে সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। ধরো অধিকাংশ ক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডই অ্যাড করছে। তো অ্যাড করলা, নতুন আরেকটা দ্রাবক অ্যাড করে কি করলা? ঝাঁকাইলা। ঝাঁকানোর ফলে কি হয়ে যাবে বলতো? এই যে আয়োডিন গুলো আছে, কিছু পরিমাণ আয়োডিন কি হয়ে যাবে? কার্বন টেট্রাক্লোরাইডে চলে যাবে, বা কিছু পরিমাণ দ্রব কোথায় চলে যাবে? নতুন দ্রাবকে চলে যাবে, তাই না? এই চলে যাবে না? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে বলতো এখানে কিছু পরিমাণ আয়োডিন ছিল, যেটা এখন কত মানে কয়টা দ্রাবকে অবস্থান করতেছে? কিছু পরিমাণ আয়োডিন প্রাথমিক দ্রাবকে অবস্থান করতেছে, আর কিছু পরিমাণ আয়োডিন বা কিছু পরিমাণ দ্রব কি বলতো? নতুন দ্রাবকে চলে গেছে। তাহলে আমরা বলতে পারি না যে এখানে যে দ্রবগুলো আছে দ্রবগুলার বন্টন ঘটতেছে? এই বলতে পারি? জি ভাইয়া। আমরা জি কিন্তু ভাইয়া, বলতে পারি বলতে পারি। দ্রবগুলার আসলে বন্টন ঘটতেছে। তাহলে কিছু পরিমাণ দ্রব আগের আগের দ্রাবকে থেকে যাবে, আর কিছু পরিমাণ দ্রাবক কি বলতো? নতুন দ্রাবকে চলে যাবে। মনে করি বন্টন হওয়ার পরে, মনে করি বন্টন হওয়ার পরে, মনে করি কি বলতো? বন্টন হওয়ার পরে প্রাথমিক যে দ্রাবকটা ছিল, প্রাথমিক দ্রাবকে যে পরিমাণ দ্রব্য অবশিষ্ট আছে, ওই পরিমাণ দ্রব্যের ভর হচ্ছে x1 গ্রাম। ঠিক আছে? বন্টন হওয়ার পরে, বন্টন হওয়ার পরে প্রাথমিক দ্রাবকে যে পরিমাণ দ্রব্য অবশিষ্ট আছে, ওইটার ভর কত? x1 গ্রাম। বইতে W1 ও ধরছে। ঠিক আছে? তাহলে বন্টন হওয়ার পরে প্রাথমিক দ্রাবকে যে পরিমাণ দ্রব্য আছে, অবশিষ্ট আছে, ওই পরিমাণ দ্রব্যের ভর কত? x1 গ্রাম। তাহলে বলো তো এই নতুন যে দ্রাবকটা আছে, ওই দ্রাবকে কি পরিমাণ দ্রব্য চলে গেছে? বলতে পারবা? ভাইয়া X এক্স not নট minus মাইনাস X. এক্স নট। হ্যাঁ, আগে এখানে টোটাল দ্রব্যের পরিমাণ ছিল এক্স নট, এখন এক্স নট এর মধ্যে এক্স ওয়ান হচ্ছে এখানে অবশিষ্ট আছে। তাহলে গেছে কতটুকু? অবশ্যই এক্স নট মাইনাস এক্স ওয়ান গ্রাম, তাই না? জি ভাইয়া। এখন যে নতুন দ্রাবকটা অ্যাড করছো, মনে করো ওই নতুন দ্রাবক, যে পরিমাণ নতুন দ্রাবক অ্যাড করছো, ওই দ্রাবকের পরিমাণ হচ্ছে ভি এস মিলিলিটার। ঠিক আছে? তাহলে নতুন দ্রাবকের পরিমাণ কতটুকু? এস মিলিলিটার। এখন ঝাঁকানোর পরে এই যে পুরাতন দ্রাবক আর নতুন দ্রাবক তো মিশবে না। মিশবে কি? মিশবে না। না মিশার ফলে কি হয়ে যাবে বলতো? দুইটা কিন্তু লেয়ার তৈরি হয়ে যাবে। আমাদের পুরাতন দ্রাবকগুলো হয় নিচে থাকবে, আর নতুন দ্রাবকগুলো হয় উপরে থাকবে, অথবা উল্টাও থাকতে পারে। নতুন দ্রাবকগুলা ওই দ্রবসহ নিচে থাকলো, আর পুরাতন দ্রাবক যেটা সেটা কি? দ্রবসহ উপরে থাকলো, এরকম হইতে পারে। এখন যেটা নিচে আছে স্টপ কর্ক খুলে আমরা ওইটুকু কি করে ফেলতে পারি? আলাদা একটা পাত্রে নিয়ে ফেলতে পারি না? এই যে মনে করো এটুক কি করে ফেলছি, আমি জাস্ট স্টপ কর্ক খুলে এতটুকু হচ্ছে নিয়ে ফেলছি। এতটুক কি করছি? আমরা নিয়ে ফেলছি। এখন বলো তো এতটুক যে পাইছি, এতটুকে আমাদের দ্রাবকের আয়তন কতটুকু হবে, বা টোটাল দ্রবণটার আয়তন কতটুকু হবে বলো তো? ভি মিলিলিটার হবে। ভি এবং এখানে মিলিলিটার। দ্রব অবশিষ্ট থাকবে কতটুকু বলো তো? x1 গ্রাম, এক্স ওয়ান ভাইয়া। তাই না? তো এখন আমরা কি বলতো আগের চেয়ে তুলনামূলকভাবে বিশুদ্ধ দ্রাবক পেয়ে গেছি না? জি জি ভাইয়া। ভাইয়া। এখন চল আমরা কিছু হিসাব নিকাশ করি। আমরা কিছু হিসাব নিকাশ করি যে আসলে আমাদের x1 গ্রাম যে আসছে, x1 এর পরিমাণটা আমরা নির্ণয় করব যে কি পরিমাণ দ্রব্য আমাদের অবশিষ্ট অবস্থায় আছে। এখন বলো তো বন্টন হওয়ার পরে, বন্টন হওয়ার পরে প্রাথমিক যে দ্রবণটা ছিল, প্রাথমিক দ্রবণের ঘনমাত্রা কত হয়? এই যে x1 ডিভাইডেড বাই ভি গ্রাম পার মিলিলিটার, তাই না? বন্টন জি হওয়ার পরে ভাইয়া। প্রাথমিক দ্রবণের ঘনমাত্রা কত হয়? x1 বাই ভি গ্রাম পার মিলিলিটার।
তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? C1 দিয়ে প্রকাশ করলাম। C1 হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, ঠিক আছে, প্রাথমিক দ্রবণের ঘনমাত্রা, ঠিক আছে। এখন বলো তো, বন্টন হওয়ার পরে কিছু পরিমাণ দ্রব্য এই নতুন দ্রাবকে চলে গেছে, তাহলে নতুন দ্রাবকে যে দ্রবণটা উৎপন্ন হয়েছে ওইটার ঘনমাত্রা কত হবে বলো তো? এই যে দ্রব্য ডিভাইড বাই কি বলো তো? আয়তন। তাহলে কত? আয়তন। হ্যাঁ, x0 মাইনাস x1 ডিভাইড বাই কত বলো তো? s। এটা কি একক? কি S। হবে? একক হবে গ্রাম পার মিলিলিটার। দেখো আমরা কিন্তু ঘনমাত্রা প্রকাশের আলাদা একটা পদ্ধতি ইউজ করতেছি, কেমন? গ্রাম পার মিলিলিটার ইউজ করতেছি। তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? C2 দিয়ে প্রকাশ করলাম। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? C2 দিয়ে প্রকাশ করলাম। তাহলে দ্রব্য বন্টনের পরে প্রাথমিক দ্রবণের ঘনমাত্রা হইল C1, আর নতুন দ্রবণের ঘনমাত্রা কত হইলো? C2 হইলো। এটা কখন হইলো বলো তো? বন্টনের পরে হইলো, ঠিক আছে? জি এই ঠিক ভাইয়া আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকলে ঠিক থাকলে চলো আমরা নার্নস নামে একজন বিজ্ঞানী ছিল, পাগল ছিল, এর নাম শুনছো? এর নাম শুনছো? না ভাইয়া। আচ্ছা, যারা শুনো না এর নাম অনেক শুনবা। এর নাম সেকেন্ড পেপারও আছে তড়িৎ রসায়নে। তড়িৎ রসায়নে নার্নেস্টের সূত্র নামে একটা সূত্রই আছে। আচ্ছা, তো নার্নস্ট একটা সূত্র দিছে যার নাম, যাকে বলা হয় নার্নস্টের বন্টন সূত্র। কি বলা হয়? নার্নস্টের বন্টন সূত্র বলা হয়। তো সে তার বন্টন সূত্রে বলছে, যখন দুইটা অমিশ্রণীয় দ্রাবক থাকবে, ঠিক আছে, যখন দুইটা কি অমিশ্রণীয় দ্রাবক থাকবে এবং ওই দুইটা দ্রাবকে তুমি কিছু পরিমাণ দ্রবকে দ্রবীভূত করবা, ঠিক আছে, যখন কোনো অমিশ্রণীয় দুইটা দ্রাবক পাশাপাশি থাকবে এবং তাতে কি কিছু পরিমাণ দ্রব দ্রবীভূত করবা, তাহলে দ্রবগুলা এমন ভাবে দুইটা দ্রাবকে বন্টিত হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবগুলা এমন ভাবে দুইটা দ্রাবকে বন্টিত হবে বা এমন ভাবে দুইটা দ্রাবকে অবস্থান করবে যাতে দুইটা দ্রাবকে যে দ্রবণগুলা উৎপন্ন হয় তাদের ঘনমাত্রার অনুপাত সবসময় কি হয়? কনস্ট্যান্ট হয়। এটা আসলে কি মিন করে? দেখো ভাইয়া, এখানে আমাদের দুইটা অমিশ্রণীয় দ্রাবক ছিল, প্রথমটা ছিল পানি, পরেরটা আমরা ধরে নিচ্ছি কার্বন টেট্রাক্লোরাইড, কেমন? দুইটা দ্রাবক ছিল এবং দুইটা দ্রাবকে আমরা কিছু পরিমাণ দ্রব হিসেবে সাপোজ হচ্ছে আয়োডিন, আমরা কিছু পরিমাণ আয়োডিন আমরা দিয়ে দিলাম, তো দ্রবীভূত করতে দিয়ে দিলাম, তারপরে ঝাঁকানোর পরে দুইটা দ্রাবকে আয়োডিন এমন ভাবে বন্টিত হয়ে গেছে যেন যেন কি বলতো তাদের ঘনমাত্রার অনুপাত সবসময় কনস্ট্যান্ট হবে। এখন দেখো তো, পানিতে ঘনমাত্রা কত হয়েছে? C1, আর কার্বন টেট্রাক্লোরাইডের ঘনমাত্রা কত হয়েছে? C2 হয়েছে। তো নার্নস্টের বন্টন সূত্র বলতেছে C1 এবং C2 এর অনুপাত সবসময় কি হবে? কনস্ট্যান্ট হবে। C1 এবং C2 এর কি হবে? অনুপাত সবসময় কনস্ট্যান্ট হবে। যে কনস্ট্যান্টকে বলা হয় হচ্ছে বন্টন গুণাঙ্ক। কি বলা হয়? বন্টন গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে নার্নস্টের বন্টন সূত্রটা কি? কেউ বলতে পারবা সাজায় গুছায়? বেশ বড় একটা সূত্র, তো তো সাজায় গুছায় নিজের মতো করে বলে দিলে হয়ে যাবে, বইতেও লেখা আছে। তো মনে করো দুইটা অমিশ্রণীয় দ্রাবকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় দুইটা অমিশ্রণীয় দ্রাবকে তুমি যদি কিছু পরিমাণ দ্রবকে দ্রবীভূত করো, তাহলে দ্রবগুলা এমন ভাবে, মানে দ্রবটি এমন ভাবে দুইটা দ্রাবকে বন্টিত হবে যাতে বন্টিত হওয়ার পরে দুইটা দ্রাবকে তার ঘনমাত্রা কি হয়? ঘনমাত্রার অনুপাত কনস্ট্যান্ট হয়, সবসময় ধ্রুবক থাকে, কেমন? তাহলে এই যে প্রাথমিক দ্রবণে যে ভাইয়া নতুন ঘনমাত্রা হইলো সেটা হইলো C1, আর নতুন দ্রাবকে যে ঘনমাত্রা হইলো C2, তাহলে C1 আর C2 অনুপাত সবসময় কি হবে? কনস্ট্যান্ট হবে। এখন দুইটা দ্রবণে মানে দুইটা দ্রাবকে তার ঘনমাত্রার অনুপাত কনস্ট্যান্ট হবে, এভাবে তো বলে দেওয়া নাই যে C1 কে C2 দিয়ে ভাগ করলে আমরা কনস্ট্যান্ট পাবো। আমরা তো তাহলে এটাও ইউজ করতে পারি, C2 কে C1 দিয়ে ভাগ করলে এটাও কনস্ট্যান্ট পাবো, বলতে পারি না? জি তাই বলতে ভাইয়া। পারি। তো এটাকেও কিন্তু বন্টন গুণাঙ্ক বলা হয়, এটাকেও কি বলা হয়? বন্টন গুণাঙ্ক বলা হয়। আর তোমাদের বইতে যতগুলা ম্যাথ করছে সব জায়গায় বন্টন গুণাঙ্ক হিসেবে C2/C1 কে ইউজ করছে, মানে নতুন দ্রাবকের ঘনমাত্রা ডিভাইড বাই প্রাথমিক দ্রাবকের ঘনমাত্রা, ঠিক আছে। তাহলে সবসময় কোনটা ইউজ করবা? এই সেকেন্ডটা ইউজ করবা। কেন? বইতে ইউজ করছে তাই, বা আমরা যে সূত্রগুলো ডিরাইভ করবো একটু পরে সবগুলাই কি বলতো এই সেকেন্ড সূত্র দিয়েই করা। তাহলে KD = কত? C2/C1, কেমন? বাট আমরা জানি থিওরি থেকে যে আসলে C1/C2 কে আমরা বন্টন গুণাঙ্ক বলতে পারি, তাই না? কিন্তু বইতে সবসময় কোনটা ইউজ করছে? C2/C1। তাহলে তোমাদের কি কঠিন লাগতেছে?
একটু দেখি তো ডান করলাম এবং আমরা অঙ্ক করা শুরু করে দিই। তো আমাদের উদ্দেশ্য কি ছিল বলতো? আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা বের করব কি পরিমাণ দ্রব্য প্রাথমিক দ্রবণে অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি C2 ডিভাইড বাই C1 ইজ ইকুয়াল টু KD, এটা পেয়েছি। তাহলে C2 এর মান আমরা কি পেয়েছি বলতো? এই যে দেখো C2 এর মান আমরা পেয়েছি x0 মাইনাস x1 ডিভাইড বাই কত? S। আর বলতো আচ্ছা, সমান আমরা কি লিখতে পারতাম? KD ইন্টু C1 লিখতে পারতাম, তাই না? এই যে C2 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি লিখতে পারি? C2 ইজ ইকুয়াল টু KD ইন্টু C1। তাহলে C2 এর মান আমরা বসাইছি, তাহলে KD এর জায়গায় KD। C1 এর মান আমরা আবার কি পেয়েছিলাম বলতো? C1 এর মান আমরা পাইছিলাম কই 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 কই, এই যে x1 বাই v। তাহলে x1 বাই v। তো এখান থেকে আমরা কার মান মানে কার মান বের করব? x1 এর মান আমরা বের করব, কি পরিমাণ অবশিষ্ট থাকবে একবার নিষ্কাশনের পরে। তাহলে আর গুণন করে দাও, আর গুণন করে দিলে হয় v ইন্টু x0 মাইনাস v ইন্টু x1 ইজ ইকুয়াল টু kds ইন্টু x1। তো x1 কে এই সাইডে রেখে বাকিগুলাকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে v ইন্টু x0 ইজ ইকুয়াল টু vx1 প্লাস kds x1। তো এখান থেকে আমরা x1 কে কমন নিয়ে নিই, x1 কে যদি আমরা কমন নিয়ে নিই কি হয় বলতো? v প্লাস kds। এটা এটা সিম্পল ম্যাথমেটিক্স, তোমরা পারবা ইনশাআল্লাহ। তো এই সাইডে কি থাকে আবার? x0 ইন্টু v, x0 ইন্টু v থাকে। তো এখান থেকে তাহলে x1 এর মান কি পাবা? কি ব্যাপার, আসে না কেন? রোদ আসছে। এই বলো x1 এর মান কি পাবা? x1 এর মান পাবা x0 ইন্টু v ডিভাইড বাই কি বলতো? kds প্লাস v। তো এটাই কি বলতো? এটাই হচ্ছে আমাদের একবার নিষ্কাশনের পরে প্রাথমিক দ্রবণে, প্রাথমিক দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা অনিষ্কাশিত দ্রবের ভর, তাই না? একবার নিষ্কাশনের পরে প্রাথমিক দ্রাবকে অবস্থানকৃত দ্রবের ভর কি বলতো? x1 সমান আমরা কি পেয়েছি বলতো? x0। x0 কি ছিল শুরুতে, মানে একদম শুরুতে কি পরিমাণ দ্রব্য ছিল? ভি কি ছিল বলতো? ভি ছিল হচ্ছে প্রাথমিক দ্রাবকের আয়তন। কেডি কি ছিল? কেডি ছিল বন্টন গুণাঙ্ক C2 বাই C1। এস কি ছিল বলতো? নতুন দ্রাবকের আয়তন। আর এখানে ভি কি বলতো? ভি হচ্ছে প্রাথমিক দ্রাবকের আয়তন। তাহলে এখান থেকে বা এই সূত্রের মাধ্যমে তুমি কি করতে পারো বলতো? প্রাথমিক দ্রাবকে অবশিষ্ট দ্রবের পরিমাণ নির্ণয় করতে পারো একবার নিষ্কাশনের পরে। এখন এটাকে তুমি আরো একটা নাম দিতে পারো, এটা কি বলতো? অনিষ্কাশিত দ্রবের ভর বলতে পারি না? কারণ প্রাথমিক দ্রাবক থেকে আমরা দ্রবকে নিষ্কাশিত করব বা বের করে ফেলবো, তাই না? বাট এই x1 পরিমাণ দ্রব্য কিন্তু অবশিষ্ট রয়ে গেছে, তার মানে এটা এটা কি আছে? অনিষ্কাশিত অবস্থায় রয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অনিষ্কাশিত দ্রবের ভরও বলতে পারি। কয়বার করার পরে বলতো? একবার নিষ্কাশন করার পরে। আচ্ছা, এতটুক কি তোমরা বুঝতে পারছো? এতটুক তোমরা জি বুঝতে ভাইয়া। পারছো? আচ্ছা, বুঝতে পারলে একজন মাইক অন করো, আমি দেখি তোমরা কি বুঝতে পারছো। তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে? 1 লিটার জলীয় দ্রবণে, 1 লিটার জলীয় দ্রবণে, ঠিক আছে, 1 গ্রাম আয়োডিন আছে, কেমন? 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত অবস্থায় আছে। তো তারপরে যেটা করছে, ওই 1 লিটার জলীয় দ্রবণে তুমি কি করছো? 50 মিলিলিটার কার্বন টেট্রাক্লোরাইড মিক্স করছো। মিক্স করে কি করছো? ঝাঁকাইছো। মিক্স করে ঝাঁকাইছো। ঝাঁকানোর পরে
বলছে কি পরিমাণ আয়োডিন অবশিষ্ট থাকবে, তার মানে প্রাথমিক দ্রবণে কি পরিমাণ আয়োডিন অনিষ্কাশিত অবস্থায় থেকে যাবে এটার পরিমাণ বের করতে বলছে। আরো একটা জিনিস বের করতে বলছে কি পরিমাণ আয়োডিন নিষ্কাশিত হবে, তার মানে কি পরিমাণ আয়োডিন প্রাথমিক দ্রবণ থেকে দ্বিতীয় দ্রাবকে চলে যাবে, মুভ করবে, ওইটাও বের করতে বলছে। তো এর জন্য তোমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে যে আয়োডিনের পানি এবং কার্বন টেট্রাক্লোরাইডের ঘনমাত্রার অনুপাত হচ্ছে 0.0125। ঘনমাত্রার অনুপাত দেওয়া আছে মানে কি বলতো, কেডি এর মান দেওয়া আছে। ঠিক আছে, এখন বলতো তাহলে দ্রবণে, প্রাথমিক দ্রবণে অবশিষ্ট দ্রবের ভর x1 = আমরা কি জানি, একটু আগে আমরা বের করছি বিশাল একটা সূত্র, x1 = x0 ইনটু কি বলতো v ডিভাইডেড বাই kds প্লাস v। এটা বের করছি না একটু আগে, এটা কিন্তু আমরা একটু আগে বেশ বেশ ক্যালকুলেশন করে বের করছি। এই যে দেখো x1 = x0 ইনটু কি বলতো v ডিভাইডেড বাই kds প্লাস v। তাহলে তাহলে এখানে x1 এর পরিচয় কি, x1 হচ্ছে অনিষ্কাশিত দ্রবের ভর, x0 কি বলতো ওই প্রথমে যে পরিমাণ দ্রব হচ্ছে দ্রবীভূত অবস্থায় ছিল, v কি বলতো প্রাথমিক দ্রাবকের আয়তন বা প্রাথমিক দ্রবণের আয়তন। যেহেতু দ্রব কম পরিমাণ থাকে, দ্রবণ আর দ্রাবকের আয়তন প্রায় সমান হবে, ওটা আমরা সমান বলে কনসিডার করব। তারপরে s কি বলতো, s হচ্ছে নতুন দ্রাবকের আয়তন। আর বলতো কেডি কি, কেডি হচ্ছে বন্টন গুণাঙ্ক। এখন ভাইয়া আপনার কথাটা হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনার কথাটা একটু আটকাই গেছিল। আচ্ছা আমি পরিচয় ভাই বলতেছি, আমি একটু শুরু থেকে বলেন, আচ্ছা কথাটা একটু আটকাই আচ্ছা গেছিল। আচ্ছা পরিচয় বলতেছি। x1 হচ্ছে অনিষ্কাশিত দ্রবের ভর বা ওই প্রাথমিক দ্রবণে, মানে ওই দ্রাবক নিষ্কাশনের পরে প্রথম দ্রবণে যে পরিমাণ দ্রব থাকবে। x0 কি বলতো, x0 হচ্ছে প্রথমে যে যত গ্রাম হচ্ছে দ্রব দ্রবীভূত অবস্থায় ছিল, যেমন এক্ষেত্রে 1 গ্রাম। তাহলে x1 এর মান আমাদের বের করা লাগবে, তাই না? প্রথম কোশ্চেন অনুসারে x1 এর মান আমাদের বের করা লাগবে। x0 এর পরিমাণ কি দেওয়া আছে, x0 এর পরিমাণ দেওয়া আছে 1 গ্রাম। তো v কি বলতো, ভি হচ্ছে প্রাথমিক দ্রবণের আয়তন বা প্রাথমিক দ্রাবকের আয়তন। যেহেতু দ্রবের পরিমাণ কম থাকে, দ্রাবকের আয়তন আর দ্রবণের আয়তন আমরা সেমই কনসিডার করব, কেমন? তো দ্রবণের আয়তনই হয় মেইনলি। তাহলে প্রাথমিক দ্রবণের আয়তন ভি এর মান কত বলতো, ভি এর মান কত, 1 লিটার। এখন আমরা সব কিন্তু গ্রাম পার মিলিলিটার একক ইউজ করছি। কেডি এর মান কোন একক ইউজ করছিলাম মনে আছে, গ্রাম পার মিলিলিটার এককে। তাহলে আয়তনগুলো আমাদের কোন এককে নিয়ে যেতে হবে, অবশ্যই মিলিলিটার এককে নিয়ে যেতে হবে। তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার, 1000 মিলিলিটার। এই 1000 এককের ব্যাপার স্যাপার গুলা কিন্তু একটু মাথায় রেখো। একটা যে এককে নিবা বাকিগুলা কি সবগুলা কিন্তু সেম এককে রাখবা। যেহেতু ঘনমাত্রা আমরা গ্রাম পার মিলিলিটারে রাখছি, আয়তনগুলা যেন মিলিলিটারে চলে যায়। তারপরে এস এর মান কত পাইছি বলতো, এস হচ্ছে নতুন দ্রাবকের আয়তন, কত বলতো 50 মিলিলিটার। এখন কেডি এর মান কত বলতো, কেডি এর মান আমরা কি জানি, C2/C1, তাই না? সমান কত হবে, 0.0125 হবে। এই কেডি এর মান কত হবে, না 0.0125। ভাইয়া, কত ভাইয়া হবে? এখানে তো পানি ও কার্বন 1/0.0। টেট্রাক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে। আচ্ছা এখানে এখানে পানিটা প্রাথমিক দ্রবণের আয়তন, তাই না? মানে পানিটা কি ছিল, প্রাথমিক দ্রাবক ছিল। তাহলে পানিতে যে ঘনমাত্রা হবে সেটা কি, C1। আর এটা কি দ্বিতীয় দ্রাবক ছিল, নতুন দ্রাবক ছিল, তাহলে এখানে যে ঘনমাত্রাটা হবে সেটা কি হবে, C2। তো C1 আর C2 এর অনুপাত তোমাকে দেওয়া আছে, তাই না? C1 আর C2 এর অনুপাত দেওয়া আছে কত, 0.0125। কিন্তু কেডি মানে কি, কেডি মানে কিন্তু তার উল্টা, C2/C1। তাহলে C2/C1 কত হবে, 1/0.0125। তাহলে কত হয়, এই কত 80। হয়, হ্যাঁ 80 হয়। তাহলে কেডি এর মান কিন্তু 80। আচ্ছা বলো তো বন্টন গুণাঙ্কের একক কি হবে? একক থাকবে না, একক থাকবে না, কারণ দুইটা ঘনমাত্রা ঘনমাত্রার অনুপাত, ঘনমাত্রা তাই একই। একক নাই। ভেরি গুড ভেরি গুড। তাহলে কত পাইলাম আমরা কেডি এর মান, কেডি এর মান কিন্তু আমরা 80 পেয়ে গেছি। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে যখন ঘনমাত্রার অনুপাত দেওয়া থাকবে তখন প্রাথমিক দ্রাবকের কথা আগে আছে নাকি দ্বিতীয় দ্রাবকের কথা আগে আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তাহলে কেডি এর মান কত আসলো, 80 আসলো। তাহলে x1 এর মান বের করে ফেলো। x0 এর মান কত, x0 এর মান হচ্ছে 1 গ্রাম। তারপরে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 1000 ml। ঠিক আছে, কেডি এর মান হচ্ছে 80। তারপরে তার সাথে এস গুণ আকারে আছে, এস এর মান হচ্ছে 50। তার সাথে যোগ আকারে আছে আরো 1000। তো কত হয় বলো তো, কত গ্রাম হয়? এই অনিষ্কাশিত দ্রব্যের ভর কত গ্রাম হয়, বের করে বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। এই তাড়াতাড়ি বলে ফেলো। 0.2 আসে। 0.2 আসে।
তাহলে 0.2 গ্রাম। 0.2 গ্রাম। তাহলে 0.2 গ্রাম কি বলতো? প্রাথমিক দ্রাবকে অবশিষ্ট থাকবে, তার মানে অবশিষ্ট আয়োডিনের পরিমাণ বা অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ কত? 0.2 গ্রাম। তাহলে এটা হচ্ছে অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ। অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ। তাহলে নিষ্কাশিত আয়োডিনের পরিমাণ কি হবে বলতো? এই নিষ্কাশিত আয়োডিনের পরিমাণ কি হবে? আগে ছিল 1 গ্রাম, তার মধ্যে 0.2 গ্রাম 0.8 অবশিষ্ট। গ্রাম। হ্যাঁ, ভেরি গুড। তো আগে ছিল 1 গ্রাম, তার মধ্যে 0.2 গ্রাম অবশিষ্ট আছে, অনিষ্কাশিত অবস্থায় আছে। তাহলে চলে গেছে বা নিষ্কাশিত হয়েছে কত গ্রাম? 1 মাইনাস 0.2 গ্রাম। তাহলে 1 মাইনাস 0.2 গ্রাম, তাহলে 0.8 গ্রাম। তো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এটা বুঝতে পারছো সবাই? এই সবাই বুঝতে পারছো? এই কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এটা এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নেই? তাহলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে চলো পরনি। আচ্ছা দেখো, তো তুমি একবার নিষ্কাশন করে ফেললা, ঠিক আছে? একবার নিষ্কাশন করে ফেললা। একবার নিষ্কাশন করে তুমি কি পাইছো বলো তো? সম আয়তন দ্রাবক পাইছো, তাই না? প্রাথমিক যে দ্রবণটা ছিল ওইটার আয়তনের কি কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, তো 20 মিলিলিটারই আছে। কিন্তু এখানে নতুন দ্রব কি হয়েছে বলো তো? নতুন দ্রবণের পরিমাণ x1 গ্রাম হয়ে গেছে না? নতুন দ্রবণের পরিমাণ কিন্তু x1 গ্রাম হয়ে গেছে। এখন তুমি কি করলা? তুমি এটাকে আরো একবার কি করলা? আরো একবার নিষ্কাশিত করলা। এটাকে কি করলা বলো তো? আরো একবার নিষ্কাশিত করলা। তো সেম প্রসেস, আরো একবার নিষ্কাশন করার জন্য তুমি কি করলা বলো তো? এটাকে একটা বুলেটে নিয়ে নিলা, ঠিক আছে? এটাকে কি করলা? একটা বুলেটে নিয়ে নিলা। তো বুলেটে নিলা, কোনো সমস্যা নাই। তো বুলেটে এই যে বুলেটে নিলা। তো বুলেটে নিলা কত মিলিলিটার বলো তো? V1 VML, ঠিক আছে? ভি মিলিলিটার নিলা। এবং এবার বলো তো, এবার এবার হচ্ছে এখানে ভি মিলিলিটার আছে এবং এখানে মানে নিষ্কাশনের শুরুতে কত গ্রাম আছে? এবার কিন্তু আর এক্স নট নাই, কত গ্রাম আছে? x1 গ্রাম আছে। এবার তুমি কি করলা? সেম কাজ করলা, এখানে কি দিলা? কার্বন টেট্রাক্লোরাইড দিলা এবং কত মিলিলিটার দিলা? এস মিলিলিটার দিলা। কেমন? এস মিলিলিটার কার্বন টেট্রাক্লোরাইড দিলা। তো দেওয়ার ফলে কি হয়ে গেল? দেওয়ার ফলে তোমার এই কার্বন টেট্রাক্লোরাইডে কিছু পরিমাণ দ্রব্য চলে যাবে, তাই না? দ্রব্য চলে যাবে এবং কিছু পরিমাণ দ্রব্য চলে যাওয়ার পরে মনে করো প্রাথমিক দ্রাবকে এখন অবশিষ্ট দ্রব্য আছে হচ্ছে x2। তার মানে ওই সেম পরিমাণ দ্রাবকটা, মানে সেম পরিমাণ দ্রবণটা, ওই সেম দ্রবণটা দুইবার নিষ্কাশনের পরে তোমার অনিষ্কাশিত অবস্থায় দ্রব্য কি পরিমাণ আছে? x2 গ্রাম আছে। কেমন? তাহলে এই x1 থেকে x2 গ্রাম এখানে অবশিষ্ট আছে। তাহলে বলো তো এখানে চলে গেছে কতটুকু? x1 মাইনাস x2, তাই না? তাহলে বলো তো এবার এবার এখানে C1 এর মান কি হবে? C1 এর মান হবে x2 ডিভাইডেড বাই v। আর এখানে C2 এর মান কি হবে বলো তো? C2 এর মান হবে x1 মাইনাস x2 ডিভাইড বাই কত? s। এখন C2 ডিভাইড বাই C1 ইজ ইকুয়াল টু কি বলো তো? kd। এই kd তো কনস্ট্যান্ট, তাই না? kd এর মান কিন্তু সবসময় কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে এর মান তো চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে তুমি C2 আর C1 এর মান বসায় দাও। তাহলে C2 ইজ ইকুয়াল টু কি পাবো? x1 মাইনাস x2 ডিভাইড বাই s পাবো। আচ্ছা, এখান থেকে আমরা এটা লিখতে পারি C2 ইজ ইকুয়াল টু kd ইনটু C1, এটা লিখতে পারি। তো সমান কি হবে? kd হবে। তারপরে C1 এর মান কি বলো তো? C1 এর মান কিন্তু x2 ইনটু v। তো এখান থেকে তুমি সেম ওয়েতে x2 এর মান বের করো তো কি হয়? তাহলে কি হয় বলো তো? x1, এই যে v ইনটু x1 মাইনাস v ইনটু x2 ইজ ইকুয়াল টু kds x2। তো এই x2 কে তুমি এক সাইডে নিয়ে যে কমন নিয়ে নিলে x2 পরে থাকবে kds প্লাস v, আর এই সাইডে থাকবে x1 ইনটু v। আচ্ছা, তাহলে x2 ইজ ইকুয়াল টু কি হবে? x2 ইজ ইকুয়াল টু হবে x1 v ডিভাইডেড বাই কি বলতো? kds প্লাস v, তাই না? এটা থাকবে। এখন বলো তো একবার নিষ্কাশনের পরে কি পরিমাণ দ্রব্য কি অনিষ্কাশিত অবস্থায় থাকবে? সেটাই কি x1 এর মান না? এবং x1 এর মান কি বের করছিলা? কারো কি মনে আছে? এই x1 এর মান কি বের করছিলা? কারো মনে আছে? বলো তো কেউ। অনিষ্কাশিত দ্রব্য। 0. হ্যাঁ,
আর আচ্ছা আচ্ছা, এটা না, সূত্রে কি বের করছিল দেখো, x1 এর মান বের করছিলা x0 ইনটু v ডিভাইডেড বাই kds প্লাস v, তাই না? এই কি বের জি করছিলা ভাই, এটাই x0, বের করছিলাম। হ্যাঁ x1 ইজ ইকুয়াল টু x0 ইনটু v ডিভাইডেড বাই kds প্লাস v। তাহলে এটা বসাই দাও। তাহলে x1 ইজ ইকুয়াল টু আমরা আবার কি পেয়েছি, x0 ইনটু v ডিভাইডেড বাই kds প্লাস v। আবার দেখো এখানে নতুন করে v ডিভাইড বাই kds প্লাস v আসলো, এসে দেখলো তার অনুরূপ তার মিতা v ডিভাইড বাই kds প্লাস v আগে থেকেই কি তার পাশে বসে আছে। তাহলে এটা কি আমরা দুইবার গুণ আকারে লেখার কোনো দরকার আছে? এই কোনো দরকার আছে? এই দুইবার গুণ আকারে লেখার দরকার আছে? আমরা কি করব, একটা মুছে দিয়ে স্কয়ার লিখে দিব। স্কয়ার তাহলে করে দেব। হ্যাঁ স্কয়ার করে দিব, এটাই কি x2 এর মান। তাহলে বলো তো দুইবার নিষ্কাশনের পরে আমরা সেম পরিমাণ দ্রাবক দিয়ে যদি দুইবার নিষ্কাশন করি, দুইবার নিষ্কাশনের পরে আমাদের অবশিষ্ট দ্রবের পরিমাণ কি হবে, x0 ইনটু v ডিভাইডেড বাই kds প্লাস v হোল স্কয়ার। এখন দেখো তো একবার নিষ্কাশনের পরে, এখন একটা জিনিস আছে, অনুধাবনের জিনিস আছে। মনে করো একবার নিষ্কাশনের পরে অনিষ্কাশিত দ্রবের ভর x1, এটা সমান কি পেয়েছিলাম, x0 ইনটু v ডিভাইডেড বাই kds প্লাস v, তাই না? এটা পেয়েছিলাম। এখন দুইবার নিষ্কাশনের পরে x2 সমান কি পেয়েছি, x0 ইনটু v ডিভাইড বাই kds প্লাস v, তার উপরে স্কয়ার। তাহলে বলো তো তিনবার নিষ্কাশনের পরে অনিষ্কাশিত দ্রবের ভর x3 ইজ ইকুয়াল টু কি হবে? হ্যাঁ কিউব। কিউব আসবে। কিউব হয়ে যাবে, ভেরি গুড। v ডিভাইডেড বাই kds প্লাস v, পাওয়ার কি হয়ে যাবে, তিনবার নিষ্কাশন করছি তাই কিউব হয়ে যাবে। তো এভাবে আমরা যদি n সংখ্যক বার নিষ্কাশন করি, তাহলে n সংখ্যক বার নিষ্কাশনের পরে অনিষ্কাশিত দ্রব্যের ভর কি হয়ে যাবে, xn ইজ ইকুয়াল টু হয়ে যাবে x0 v ডিভাইডেড বাই kds প্লাস v, তার পাওয়ার কি হয়ে যাবে, n বার নিষ্কাশন করছি পাওয়ার হয়ে যাবে n। ঠিক আছে? এই ঠিক আছে? এই ঠিক আছে? এই ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এবার আমরা 100-200 বার নিষ্কাশন করলেও সমস্যা নেই। আমরা যদি আমাদের নতুন দ্রাবক আর প্রাথমিক দ্রবণ যেটা, ওই দুইটার আহ, আহ, যে আয়তন, এই দুইটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা ওই 100 বার নিষ্কাশন করলেও সমস্যা নেই, ওইটা আমরা বের করতে পারবো, তাই না? ওইটা কিন্তু আমরা বের করতে পারবো, কিন্তু দেখতে হবে কি বলতো, ভি আর এস এর মান কিন্তু সবসময় কি থাকা লাগতেছে, সেম থাকা লাগতেছে। একবার নিষ্কাশনের পরে ভি আর এস এর পরিমাণ যা, 10 বার নিষ্কাশন করার পরেও কি বলতো ভি আর এস এর মান কিন্তু সেম থাকা লাগবে। এই দুইটার মান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর কিউব টিউব এগুলো বসাইতে পারতেছি না, তাহলে কিন্তু ঝামেলা আছে, তাই না? তাহলে কিন্তু ঝামেলা আছে। তাহলে তাহলে দ্রাবক নিষ্কাশনের আদ্যপান্ত আমরা পড়ে ফেলছি, চলো তাহলে আমরা এবার ম্যাথ করি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ম্যাথ করি। তো আমি রেকর্ডটা আবার অফ করি। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নটা কি, আমাদের প্রশ্নটা হচ্ছে 1 লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন দ্রবীভূত অবস্থায় আছে, ওই দ্রবণকে 50 মিলিলিটার কার্বন টেট্রাক্লোরাইড সহ ঝাঁকানো হলো, কেডি এর মান দেওয়া আছে হচ্ছে 80, কেমন, বন্টন গুণাঙ্ক 80 দেওয়া আছে। তো দেখাইতে বলছে 50 ml কে একবারে ব্যবহার না করে যদি 10 ml করে 5 বার ব্যবহার করি, তাহলে অধিক পরিমাণ দ্রব্য হচ্ছে নিষ্কাশিত হবে। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, কেমন। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে 50 ml কে একবার ব্যবহার করব, ব্যবহার করে নিষ্কাশন করব, দেখি কতটুকু নিষ্কাশিত হয়। তাহলে প্রথম কেসে, কেমন, ফার্স্ট কেস 1, ঠিক আছে, কেস 1। তাহলে কেস 1 এ আমরা কি করছি বলতো, কেস 1 এ আমরা 50 ml কে একবারে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের যে অনিষ্কাশিত দ্রব্যের পরিমাণ সেটা কত ছিল, x0 1 গ্রাম ছিল, ঠিক আছে। এবং আমাদের প্রাথমিক যে দ্রবণটা ছিল, দ্রবণের আয়তন ভি সমান কত ছিল, 1 লিটার, তার মানে 1000 ml, কেমন। তাহলে এটাতে তুমি যে নতুন দ্রাবকটা অ্যাড করছো, যেহেতু একবারে 50 ml ইউজ করে ফেলছো, তাহলে ইয়ের মান কি হবে বলতো, এস এর মান হবে তোমার 50 মিলিলিটার। এবং তুমি কি জানো কেডি এর মান কত দেওয়া আছে, কেডি এর মান 40 দেওয়া আছে, 80 দেওয়া আছে। তাহলে বলো তো একবার নিষ্কাশনের পরে তোমার যে অনিষ্কাশিত দ্রব্যের ভর x1 ইজ ইকুয়াল টু কি হবে, x0 ইনটু কি বলতো ভি ডিভাইডেড বাই কেডিএস, ভি ডিভাইড বাই কি বলতো কেডিএস প্লাস ভি। পাওয়ার কত হবে 1, যেহেতু একবার নিষ্কাশন করছি। তাহলে x0 এর মান আমরা জানি 1 গ্রাম, তারপরে ভি এর মান কত জানি, ভি এর মান আমরা দেওয়াই আছে 1000, কেডি এর মান 80 দেওয়াই আছে, তারপরে এস এর মান কত, এস এর মান হচ্ছে 50, আর ভি এর মান কত 1000।
তাহলে অনিষ্কাশিত দ্রবের ভর কত হবে বলো তো? 0.2 গ্রাম। তাহলে নিষ্কাশিত দ্রবের ভর কতটুকু হবে? এই কত হবে? 0.2 নিষ্কাশিত দ্রবের ভর 1 মাইনাস 0.8 0.8 হ্যাঁ 0.8, তাহলে 1 মাইনাস 0.8 গ্রাম 0.2 গ্রাম, তাহলে কত হয়? 0.8 গ্রাম। তাহলে এটা কোন কেসে হয় বলতো? যখন আমরা 50 ml কার্বন টেট্রাক্লোরাইড একবার ইউজ করে ফেলছি, তাই না? 50 ml কার্বন টেট্রাক্লোরাইড যদি আমরা একবার ইউজ করে ফেলি, তাহলে কি বলতো? একবারই ঝাঁকানো পসিবল হবে, একবারই দ্রাবক নিষ্কাশন করা পসিবল হবে, এবং সেক্ষেত্রে আমরা কি পরিমাণ দ্রবকে নিষ্কাশন করে আলাদা করে ফেলতে পারবো? আমরা 0.8 গ্রাম দ্রবকে নিষ্কাশন করে আলাদা করে ফেলতে পারবো। এবার চলো সেকেন্ড কেসে চলে যাই, কেমন? এবার আমরা সেকেন্ড কেসে চলে যাই, তাহলে কেস 2। তো কেস 2 তে আমরা কি করছি বলতো? 50 ml কার্বন টেট্রাক্লোরাইড কে একবারে ইউজ করি নাই, আমরা কি করছি? আমরা 10 ml করে 5 বার ইউজ করছি, ঠিক না? তাহলে বলতো আমাদের এক্স নট এর পরিমাণ কি হবে? এক্স নট এর পরিমাণ আগের মতো 1 গ্রাম হবে। আমার যে ভি প্রাথমিক দ্রবণের আয়তন সেটা কি হবে? 1000 ml হবে। কিন্তু দেখো তো ভাইয়া, এই ক্ষেত্রে এস এর মানটা কি হবে? 10 10 ml হবে, কারণ আমরা কিন্তু দ্রাবক নিষ্কাশন করার জন্য নতুন দ্রাবক কি পরিমাণ অ্যাড করতেছি? 10 ml অ্যাড করতেছি, তাই না? 10 ml অ্যাড করতেছি। তাহলে কেডি এর মান কি হবে? কেডি এর মান কিন্তু 80 হবে। তাহলে বলো তো x1 কি হবে? x1 হবে x নট ইনটু ভি ডিভাইডেড বাই কেডিএস প্লাস ভি, কেডিএস প্লাস ভি। এখন দেখো তো, আমরা 10 ml ইউজ করছি, ঠিক আছে, কিন্তু কয়বার করতেছি নিষ্কাশন? 5 বার 5 বার নিষ্কাশন করতেছি। তাহলে এটা কি Perfect. x1 হবে নাকি x5 হবে? x5 হবে। তাহলে x5 কি হবে বলো তো? a টু দি পাওয়ার 5। তাহলে x5 কি বলো তো? 5 বার নিষ্কাশনের পরে অনিষ্কাশিত দ্রবের ভর। তাহলে কি হবে বলো তো? x নট এর মান বসাই দাও 1 গ্রাম, ভি এর মান কি বসাবা? ভি এর মান বসাবা 1000, কেডি এর মান 80, এস এর মান কত? এক্ষেত্রে 10, ভি এর মান আবার 1000। তার পাওয়ার কত বলো তো? 5। তাহলে বলো তো 5 বার নিষ্কাশনের পরে অনিষ্কাশিত দ্রবের ভর কত হয়? 0.00032 0.0032 গ্রাম। দেখছো? আর কেবল তিনটা 5 জিরো ভাইয়া এত কমে গেছে অনিষ্কাশিত দ্রবের ভর। তাহলে বলো তো 3টা জিরো হবো। 3টা জিরো। আচ্ছা, ভেরি গুড। তাহলে বলো তো নিষ্কাশিত হয়েছে কতটুকু? সুতরাং নিষ্কাশিত দ্রবের ভর 0.99968 ভেরি গুড, 1 মাইনাস 0.00032। তাহলে কত হইলো? 0.99968। 968 দেখছো, তুমি 50 ml দ্রাবক ইউজ করছো, নতুন দ্রাবক ইউজ করছো, একবার ইউজ মানে ডিরেক্ট 50 ml ইউজ করার ফলে তোমার নিষ্কাশিত হয়েছে 0.8 গ্রাম। কিন্তু এইটাই তুমি 5 ভাগ করে 10 ml করে ইউজ করছো, দেখছো অনেক বেশি পরিমাণ দ্রবকে তুমি আলাদা করে ফেলতে পারছো, এবং দ্রাবকটা কি হয়ে গেছে? প্রায় 100% বিশুদ্ধ হয়ে গেছে। 100% তো না, 99.99% কিন্তু দ্রাবকটা বিশুদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? পাতিত পানির মতো হয়ে গেছে প্রায়। তো বুঝতে পারতেছো এটা ভাইয়া অনেক বেশি ইফেক্টিভ। 100% কখনো বিশুদ্ধ হয় না, না অনেক না অনেক না না অনেকবার না না, মিশতে হয়। 100% আসলে কখনো হয় না। ওই যে পরমাণুকে যেরকম ভাগ করতে করতে কখনো শেষ হয় না, তো তুমি এরকম দ্রাবক নিষ্কাশন করতে করতে থাকলে কখনো আসলে ওইটা শেষ হয় না। ওইটা আসলে বলে দিই যে 100% হয়ে গেছে, কিন্তু কিছু পরিমাণ তো থাকেই ময়লা, তাই না? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা সবাই